এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন। তার বয়স মাত্র 14 বছর, তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদি ছিলেন। একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভোজসভায় বসন্তের ফুল ছিল। তিনি একটি ডিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রপস নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎ কন্যার সাথে এক সৎ মা থাকতেন। সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাসা। সৎ মা এবং কন্যা খুব অলস এবং ক্রুদ্ধ ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি সম্ভাব্য উপায়ে আঘাত করেছিলেন। তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল, তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি। বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো, কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে। কিন্তু লোভী বৃদ্ধা কিছুই শুনতে চাননি। সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে শীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল। হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখল। তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন। দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে 12 জন নিজেকে উষ্ণ করছে। তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষারপাতগুলি সংগ্রহ করে। দেখা গেল যে 12 মাস ছিল। ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিংয়ে এসেছিল। তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি, তুষারপাত প্রস্ফুটিত। মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয়। তরুণ এপ্রিল সত্যিই তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে। যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে। একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত 12 মাসই উদ্ধার করতে আসবে। মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটি যখন স্নোড্রপগুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল। মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল। মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুটির আংটিটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি রিংটি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন, কিন্তু তার সৎ মা ও মেয়ে কিছুই শুনতে চান না। ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে। প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল, তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল, রাজকন্যা তার ক্রোধকে করুণায় পরিবর্তন করেছিল। ফুলটি কোথা থেকে এসেছে তা সৎ মা স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সৎ পুত্র সেগুলি সংগ্রহ করেছিলেন। রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন, যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায়। মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে, তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে। এইরকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয়, তবে সৎ কন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল। তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল। বজ্রধ্বনিতে কাঁপতে ঝরে পড়ল। বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির। তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভয়ে রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল। মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে। শীতে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশম এমনকি একটি কুকুরের তৈরি ফুটকোট চেয়েছিল। এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল। রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল। মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে, তবে কেবল তখনই তারা বাধ্য হয়। মাসগুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়ম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত। তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল। রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল।
লেমুয়েল গুলিভার জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ইংরেজ ভূমির মালিকের পরিবারে। ছেলেটি ছিল 5 ছেলের মধ্যে তৃতীয়। 14 বছর বয়সে তিনি লন্ডনের এক বিখ্যাত ডাক্তারের কাছে শিক্ষানবিশ হয়েছিলেন এবং তারপরে একটি জাহাজে সার্জন হিসাবে চাকরি পান। 6 বছর ধরে গুলিভার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, স্থানীয়দের রীতিনীতি এবং রীতিনীতি পর্যবেক্ষণ করেছেন এবং এমনকি তাদের ভাষাও অধ্যয়ন করেছেন। এবং তাই গুলিভার অ্যান্টেলোপ জাহাজের আরেকটি যাত্রা শুরু করে। তবে জাহাজটি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে অর্ধেক পেরিয়ে যাওয়ারও সময় পেল না। ঝড়টি পাথরের বিপরীতে জাহাজটিকে আঘাত করেছিল এবং নাবিকরা ভয়াবহতায় ওভারবোর্ডে ঝাঁপিয়ে পড়েছিল এবং কেবল গুলিভার নৌকায় উঠতে পেরেছিলেন। তিনি কয়েক ঘন্টার জন্য ওয়েবসেওয়ে বহন করতেন এবং শীঘ্রই একটি অলৌকিক কাজ করে নৌকোটি ধীরে ধীরে ধুয়ে গেল। তবে গুলিভার ঝড়ের ফলে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ পাশের লনটিতে ঘুমিয়ে পড়লেন। প্রথম সূর্যের রশ্মি গুলিভারকে জাগিয়ে তোলে। তিনি উঠার চেষ্টা করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তিনি নড়াচড়া করতে পারবেন না। তার বাহু, পা এবং এমনকি চুল ছোট ছোট দড়ির জাল দিয়ে মাটিতে বাঁধা ছিল। হঠাৎ কোনো জিনিস গুলিভারের বুকে সুরসুর করে। সে মাথা উঁচু করে দেখল একটি ছোট্ট মানুষকে আঙুলের আকার। এটি ছিল লিলিপুটিয়ানদের রাজা। তিনি আদেশ দিয়েছিলেন এবং তারপরে সূর্যের মতো হাজার হাজার ছোট ছোট তীর গুলিভারের শরীরে ছুরিকাঘাত করতে শুরু করে। বন্দী তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে জমা দেওয়ার চেয়ে ভালো। তিনি লক্ষণ দিয়ে দেখিয়েছিলেন যে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তারপরে রাজার আদেশে তার কাছে খাবার আনা হয়েছিল। শতাধিক আদিবাসী সিঁড়ি বেয়ে গুলিভারের মুখে উঠে তার গায়ে ফল, রুটি এবং মাংসের ঝুড়ি এলে দিয়েছিলেন। গুলিভার যখন সমস্ত কিছু খেয়েছিল তখন তাকে বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্মে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল। বন্দীকে একটি বিশাল মন্দিরে স্থাপন করা হয়েছিল। তার বাম পাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এটি সমগ্র দেশের বৃহত্তম কক্ষ ছিল, তবে এটির মধ্যেও দৈত্যটিকে সমস্ত চারকে হাঁটতে হয়েছিল। লিলিপুটিয়ানদের একটি সভায় রাজা গুলিভারকে 6 শতাধিক কর্মচারী দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। তারা বন্দীর জন্য একটি মামলা এবং এমনকি ক্ষুদ্র গদি থেকে একটি বিছানা সেলাই। এবং সময়ের সাথে সাথে রাজা নিশ্চিত হয়েছিলেন যে দৈত্যটি দয়ালু, তাই সে তাকে মুক্তি দিয়েছে। গুলিভার দেশজুড়ে প্রচুর ভ্রমণ করেছিলেন, লিলিপুথিয়ানদের রীতিনীতি এবং ভাষা অধ্যয়ন করেছিলেন এবং এমনকি তাদের ছুটি এবং প্যারেডে অংশ নিয়েছিলেন। একবার রাজার সাথে কথা বলার সময় গুলিভার জানতে পারলেন যে লিলিপুটিয়া পার্শ্ববর্তী দ্বীপে অবস্থিত ব্লিফাস্কু সাম্রাজ্যের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এই বিতর্কের কারণ ছিল লিলিপুটিয়ানরা কিভাবে ডিমগুলি সঠিকভাবে ভেঙে দিতে পারে সে সম্পর্কে ব্লিফুস্কানদের সাথে একমত হতে পারেননি। লিলিপুটিয়ানরা এগুলিকে তীক্ষ্ণ প্রান্ত থেকে এবং ব্লিফুস্কানদের ভোতা থেকে বিভক্ত করে এবং এখন গুজব লিলিপুতের রাজার কাছে পৌঁছেছিল যে শত্রু একটি বহর প্রস্তুত করেছে এবং আক্রমণ করতে চলেছে। তখন সম্রাট গুলিভারের কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন। এবং তাই রাতের আড়ালে গুলিভার দীর্ঘ দড়ি নিয়ে শত্রু জাহাজে সাঁতার কাটল। তিনি প্রতিটি জাহাজের সাথে একটি দড়ি বেঁধে এনে টেনে নিয়েছিলেন লিলিপুট উপকূলে। রক্ষীবাহিনী, যারা জাহাজে একমাত্র ছিল, তারা সাগরে ঝাঁপিয়ে পড়ে দৈত্য থেকে দূরে সাঁতার কাটতে শুরু করে। তাই গুলিভার প্রতিপক্ষদের পুরোপুরি নিরস্ত্র করে এবং এর জন্য রাজ্যে সর্বাধিক সম্মানজনক উপাধি পেয়েছে। এই জন্য দরবাররা গুলিভারকে অপছন্দ করত। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বুনতে শুরু করেছিল এবং শীঘ্রই রাজা নিজেই দৈত্যকে উচ্চ বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেছিলেন। গুজব ছড়িয়ে পড়েছিল পুরো রাজ্যে এবং গুলিভার জানতে পেরেছিল যে প্রাইভেট কাউন্সিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব সেদিনই রাতেই গুলিভার উপকূলে যাত্রা করল, যেখানে তিনি তার ভাঙা নৌকো রেখে গেলেন। তাড়াহুড়ো করে নৌকাটি মেরামত করে বিশাল লোকটি তাড়াহুড়ো করে লিলিপুটিয়ানদের দেশ ছেড়ে চলে গেল এবং তার সাথে 6টি ছোট জীবন্ত গাভী, 2টি ষাঁড় এবং একই রকম ভেড়া নিয়ে গেল। দীর্ঘকাল ধরে গুলিভার সমুদ্রের ওপারে যাত্রা করলেন যতক্ষণ না তিনি একটি ইংরেজ জাহাজ লক্ষ্য করলেন। তার উপর তিনি নিরাপদে বাড়ি ফিরে আসেন। তবে যেমন দেখা গেল, এটি ছিল গুলিভারের সাহসিক কাজ মাত্র।